ডিসেম্বরের শুরু। এই সময় হাড় কাঁপানো শীত নেমে থাকে। ছাদে পা ফেলা দায় হয়ে যায়। প্রকৃতিতে কুয়াশায় ধকধকানো ধোঁয়া উড়ে বেড়ায়। বাইরে নজর বুলিয়ে 1 মিটার দূরের জিনিস দেখতে পাওয়া কষ্টসাধ্যের বিষয়। সেখানে ছাদে বসে থাকার কথা চিন্তা করাটাও মর্মান্তিক প্রায়। অথজোরও দিব্যি ছাদের দোলনায় মাথা ঠেকিয়ে বসা। একমনে চেয়ে আছে দূর আসমানে। আধার রাতে চাঁদের চারিপাশে নক্ষত্রগুলো জ্বলজ্বল করছে। দেখাচ্ছে এক সৌন্দর্যের প্রতীককে পাহারা দেওয়া হয়েছে। মনে হচ্ছে পাহারাদারগুলো নক্ষত্র আর সৌন্দর্যের প্রতীক চাঁদ। এক অপরূপ চিত্র এ যেন। দূর আসমানের সৌন্দর্যে বিমোহিত হয়ে অগ্রাহ্য করল বুকের চিনচিন ব্যথা। দমকা হাওয়া এসে উড়িয়ে এলোমেলো করে দিয়েছে নিকষ কালো চুলগুলো। সঙ্গে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে অনায়াসে। ওড়নার শেষের অংশটুকু স্বাধীনভাবে উঠছে। ঠান্ডা হয়ে আসছে অরুর শরীর। শীতল অনুভব করছে ভেতরবাহী সবখানে। তবে দোলনা থেকে উঠতে পারছে না। পায়ের ধাপ ফেলে নিচে যে নামবে তার শক্তিও অবশিষ্ট নেই। শীতল তৃষ্ণায় ক্লান্তিতে ধুঁকছে শরীর। কোনো একটা বিষয় মনে দাগ কেটে দিলে সেটি অগ্রাহ্য করা বেশ কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় অরুর জন্য। কিছুতেই ভুলতে পারে না। এটা একটা বাজে স্বভাব বলা যায়। তিলে তিলে শেষ করে দেয় তার হৃদয়। খুবই ক্ষীণ মনের অধিকারী সে। একটা কটূক্তি তাকে বিষণ্ণ করে তুলতে পারে, তছনছ করে দিতে পারে তার হাস্যোজ্জ্বল পৃথিবী। নিস্তব্ধতার মধ্যে দূর হতে ঘন ঘন পায়ে শব্দ ভেসে আসছে। অরু মনোযোগ দিয়ে শুনতে পারছে। শুনেও ঘুরে তাকালো না। দৃষ্টি তখনও আসমানে নিবদ্ধকৃত। পায়ের শব্দ এসে থেমেছে খুব নিকটে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে। তবুও আর কোনো প্রতিক্রিয়া শুনতে পারছে না। না শুনতে পারছে কোনো সাড়া শব্দ বা ডাক। কৌতূহলবশত ওরও অতিষ্ঠ ভঙ্গিতে ঘুরে তাকালো। তন্ময় দাঁড়িয়ে। আধার রাতের চাঁদের আলোয় তার বিরক্তিকর মুখশ্রী দৃশ্যমান। ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ। ওরও পুনরায় মাথা ঘুরিয়ে বসে রইল। আর চোখে আরও 2বার তাকালো। একইভাবে দাঁড়িয়ে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছে কেন? খেয়ে ফেলবে নাকি? মিনমিন কণ্ঠ অরুর। কী সমস্যা? তন্ময়ের জবাব এলো না। তবে এবার সে অরুর সামনে এসে উপস্থিত হয়েছে। পেশিবহুল হাতের সাহায্যে একটানে দোলনা থেকে উঠিয়েছে অরুকে। অপ্রস্তুত অরু থুবড়ে পড়েছে তন্ময়ের বুকে। চিরচেনা সেই সুগন্ধি ঘ্রাণ ভেসে এসেছে নাকে। তন্ময়ের স্বাস্থ্যসম্মত শরীর গরম, উষ্ণ অনুভব করছে। সেই উষ্ণ অনুভবের নেশায় স্বেচ্ছায় পড়ে রইল তন্ময়ের বাহুতে। উদ্বিগ্নতার সহিত মিশে গেল পুরোপুরি। ঘনিষ্ঠ হয়ে নিজেই দুরু দুরু কেঁপে উঠল। শিহরণ বয়ে গেল সম্পূর্ণ শরীর জুড়ে। উপলব্ধি করতে পেল তন্ময়ের ওঠানামা করা বুকের গতি। ধকধকানো শব্দও যেন শুনতে পাচ্ছে ভেতর হতে। দমকা বেসামাল হাওয়া শরীর ছুঁয়ে দিতেই থরথর করে কেঁপে উঠছে তার শরীর। তন্ময়ের ভ্রুজোড়া এবার মাত্রাতিরিক্ত কুঁচকে গিয়েছে। তার পাতলা ঠোঁটজোড়া কাঁপছে ধমক দেবার জন্য। গলায় ধমক আটকে রেখে সাবলীল ভঙ্গিতে শরীর থেকে নিজের জ্যাকেটটা খুলে ফেলল। পরপর ব্যস্ত ভঙ্গিতে অরুর গায়ে পরিয়ে দিল। জ্যাকেটে লেপ্টে থেকেও অরুর কাঁপুনি কমছে না। তন্ময় টেনে নিতে চাইলে অরু যাচ্ছে না। ঠায় দাঁড়িয়ে রইল একইভাবে। তন্ময় ঘুরে দাঁড়ালো। অভিমান তার কণ্ঠে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। আমি যাব না। কেন? আপনার কি? আপনাকে তো ধরে রাখিনি। যান। মাইর খেতে ইচ্ছে করছে? না, আপনি ভাগেন। অরু। অরু ঘুরে তাকালো। তার চোখজোড়া লাল হয়ে গিয়েছে। হিসফিস করছে মুখশ্রী। তন্ময়ের রাগী চেহারায় মুহূর্তেই পরিবর্তন দেখালো। অদৃশ্যমানভাবে নরম হয়ে এলো। এগিয়ে যেতে নিয়ে মোলায়েম সুরে জিজ্ঞেস করল, কি হয়েছে? আপনি? আমি? ওরও এত চেষ্টা করেও বাক্যটি মুখ দিয়ে বের করতে পারছে না। পুনরায় মুখ খুলল। পারছে না। তন্ময়কে খুব ধৈর্যবান দেখালো।
চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। ওরও অস্পষ্ট স্বরে শুধালো, আপনি কি ওই কলিয়াপুকে পছন্দ করেন? তন্ময় তাজ্জব বনে গেল যেন। বিরক্তির রেশ ধরে বলল, তোর কি মনে হয়? আপনি বলেন। তুই এসব অদ্ভুত চিন্তাভাবনা মাথায় আনিস কিভাবে? আমি এনেছি। ওই কলিয়াপুই বলেছে সামনেই আপনাদের দুজনের বিয়ে। তার মা মানে আপনার মামিও বলেছে একই কথা, সিলেট থাকতেই। আপনি সব কিছুর দোষ শুধু আমাকেই দেন কেন? আপনি একটা বিয়ে করেন, না হলে 10টা। আমার কি তাতে? কোনো জবাব এলো না, না শোনা গেল পায়ের শব্দ। অভিমানী ওরও আর চোখে চোখ তুলে তাকালো। তন্ময় কপালে সূক্ষ্ম ভাঁজ নিয়ে তাকিয়ে আছে। দৃঢ়তার চাহনি। রাগের মাথায় বকবক করেছে এতক্ষণ। হুঁশে ফিরে ছোট ঢোক গিলল অরু। গলাটা শুকিয়ে গিয়েছে। ঠোঁটজোড়া জিভ দ্বারা ভিজিয়ে নিল। দ্রুত পায়ে সামনের দিকে অগ্রসর হলো। এখন সে কেটে পড়বে। তন্ময়ের মুখমণ্ডল দেখে সে বুঝে গিয়েছে এই বিষয়ে তার মাসুম তন্ময় ভাই কিছুই জানে না। না জানুক তবুও তো দোষ এই মাসুম তন্ময়ের। তন্ময়কে রেখে অরু যেতে পা বাড়ালো। পাশ কেটে যেতে নিলে তন্ময় হাত চেপে ধরে, টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, তুই কি সিলেট থেকে রাতারাতি এই কথা শুনেই চলে এসেছিলি? অরু থমকালো। পিটপিট করছে আঁখি দুটো। কোন কথা কোথায় নিয়ে গিয়েছে? তন্ময়ের বিজনেসম্যান না হয়ে অ্যাডভোকেট হওয়া উচিত ছিল। অরু মিনমিন সুরে বলল, ছাড়ুন আমাকে। তন্ময় তার হাত পিঠের পেছনে পেঁচিয়ে ধরেছে। উত্তর দিতে বলেছি। ব্যথায় কুঁকড়ে গিয়েছে অরু। ধমক শুনে কেঁপে উঠেছে খানিকটা। নাক ফুঁসছে তার। কম্পিত গলায় বলল, চর মারবেন আমাকে? এবার আমি সত্যি সত্যি চাচ্চুকে বিচার দেব আপনার নামে। পরপর ঘাড়ে স্পর্শ অনুভব করল। লম্বা চুলে টান খেল। তন্ময় বাঁ হাতে পেঁচিয়ে নিয়েছে চুলগুলো। জবাব দে। ভয়ে রীতিমতো জড়সড় হয়ে গিয়েছে অরু। তন্ময়ের ওই দানবীয় হাতের চর ভীষণ রকমের ব্যথিত এবং লজ্জাজনক। পরমুহূর্তে আবারও চুলে টান পড়ল। ব্যথায় আর্তনাদ করল। ব্যথা পাই। উত্তর দে। আপনার কি আমার উপর একটু মায়া হয় না? অরু, রাগাস না আমাকে। কথা ঘোরাতে না পেরে চুপসে গেল অরু। ভয়ে বুকটা দুরু দুরু কাঁপছে। তন্ময় এতটা ভয়ঙ্কর হবে জানলে সে কখনোই এই বিষয়টা তুলত না। চুপচাপ মুখ বন্ধ করে রাখত। নিজের দোষে ফেঁসে বোকা বনে গিয়েছে এক প্রকার। নিজেকে ছাড়াতে ছটফট করতে গিয়ে থেমে গেল হুট করে। দূর থেকে ভেসে আসছে দীপ্তর কণ্ঠস্বর। দীপ্ত ছাদে আসছে নিশ্চয়। অরু পুনরায় ছটফট করতে লাগল। তন্ময় তাকে ছেড়ে দিল। অরু যেন হাঁপ ছেড়ে বেঁচেছে এমন ভঙ্গিতে শ্বাস ফেলতে নিয়েছিল। তবে তন্ময়কে শব্দ করে ছাদের দরজা লাগাতে দেখে শ্বাস গলায় আটকে গেল। না শ্বাস ফেলতে পারছে আর নাইবা নিতে পারছে। তন্ময়কে কাছে আসতে দেখে দোলনার পেছনে চলে গেল। তন্ময় অধৈর্য গলায় আদেশের সুরে বলল, এদিকে আয়। না, একদম না। তোকে ধরতে পারলে কিন্তু খেয়ে ফেলব। ওরও সর্বাঙ্গ কেঁপে উঠল। এই ধরনের বাক্য সেই প্রথম শুনেছে তন্ময়ের মুখে। লজ্জায় হতবম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। সুযোগ পেয়ে মুহূর্তেই তন্ময় তাকে পেছন দিয়ে টেনে ধরল। ছাদের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড় করিয়ে বলল, আর একবার জিজ্ঞেস করব। এবার যদি জবাব না দিস তাহলে তোর খবর আছে। এমন অবস্থায় অরু শুধু তন্ময়ের বেসামাল স্পর্শ অনুভব করছে। কম্পন সৃষ্টি করছে ভেতরে। গলা দিয়ে কথা বের হতে চাইছে না। নজর ঘুরিয়ে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। আমাকে কেন বলিসনি? কেন বলবো? তন্ময় পুনরায় অরুর হাত বাঁকিয়ে ধরেছে। এবার কিছুটা শক্তি প্রয়োগ করেছে। ব্যথায় অরুর আঁখি দুটো ভিজে উঠেছে। ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করে গেল। তন্ময়ের কণ্ঠে কর্ধ স্পষ্ট, তুই এত বড় কাহিনী ঘটিয়েছিস আমাকে না বলে, আমার থেকে কনফার্ম না হয়ে? ছাড়ুন বলছি।
দরজায় দ্রিম দ্রিম শব্দ করছে, সঙ্গে ভেসে আসছে দীপ্তর বাচ্চামিতে ভর্তি স্বর। ওরও ভেজা নয়নে ছাদের দরজার দিকে তাকিয়ে আছে, ভুলেও তন্ময়ের দিকে তাকাচ্ছে না। চোখে চোখ পড়লে সে ভয়ে জ্ঞান হারাবে। যেভাবে তাকিয়ে আছে যেন অরুকে সত্যি খেয়ে ফেলবে। পরপর জবেদা বেগমের গলার স্বরও শোনা গেল, এই অরু, কী রে, এখনও ছাদে কি করছিস? অরু মৃদুস্বরে বলল, ছাড়ুন, না হলে আমি চেঁচাবো। চেঁচিয়ে দেখ তুই, এক্ষুনি যদি না ছাড়েন আমি সত্যিই চেঁচাবো। গো অ্যাহেড। অরু দাঁতে দাঁত চেপে রাখল কিছুক্ষণ। কি ভেবেছে অরু চেঁচানোর সাহস পাবে না? আজ সকলের সামনে এই লোককে অপদস্থ করবে সে। অরুর নাক ফুঁসিয়ে চেঁচিয়ে উঠল, বড় মা। মুহূর্তে অরুর অল্প সংখ্যক খোলা ঠোঁটে তন্ময় নিজের ঠোঁটে গিয়ে নিল। আচমকা আক্রমণে অরু থরথর করে কেঁপে রেলিংয়ে মিশে গেল। চোখজোড়া শক্ত করে বুজে গিয়েছে। কাঁপতে থাকা শরীরে স্পষ্ট তন্ময়ের বেসামাল স্পর্শ অনুভব করছে। ছটফট করে সরতে চাইলেও পারছে না। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তন্ময় তাকে। চুপ করানোর ভঙ্গিতে ঠোঁটে ঠোঁট মিলিয়েছে ঠিকই, তবে এখন পরিস্থিতি ভিন্ন। নেশায় হারিয়ে গিয়েছে তন্ময়। অনুভূতি সাগরে ভেসে অরুও ছটফট বন্ধ করে দিয়েছে। শক্ত করে চেপে রেখেছে তন্ময়ের টি শার্ট। দুজনের নেওয়া ঘন ঘন গরম এক একটা নিঃশ্বাস একত্রে মিলিত হচ্ছে। অরু লজ্জায় কয়েকবার মাথাটা ঘোরানোর চেষ্টা করেও সফল হয়নি। তন্ময় পুনরায় তাকে নিজের দিকে করে নিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত চুমুর ভেজা শব্দেও লজ্জায় হতবম্ব হয়ে পড়েছে অরু। সেদিন রাতে এতটা গাঢ় করে চুমু হয়নি তাদের মধ্যে। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তন্ময় জ্ঞান হারিয়ে বসেছিল, তাই বলা যায় এই অনুভূতি তার কাছে নতুন। তন্ময় শান্ত হয়েছে খুব সময় নিয়ে, তবে এখনও ঘন ঘন শ্বাস ফেলছে। তার নেওয়া এক একটা শ্বাস প্রশ্বাস অরুর ঘাড়ে পড়ছে। অরু ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে এখনও, মাথা ঘুরিয়ে রেখেছে। চোখের দৃষ্টি নিচে, ভুলবশত ফিরে তাকাচ্ছে না। তন্ময় ডান হাতে অরুর দুই গাল চেপে ধরেছে, মুখ নিজের দিকে ফিরিয়েছে। তার কণ্ঠেস্বর আধার রাতের থেকেও গভীর। মুড চেঞ্জ হয়ে গেছে, তাই বেঁচে গেলি, তবে ভুল যেন দ্বিতীয়বার না হয়। কোনো কিছু শুনলে সোজা আমাকে এসে বলবি, আমি জবাব দেব, মনে থাকবে? ওরও বাধ্য মেয়ের মতো মাথা দোলালো, আড়ষ্ট চোখে তাকালো। তন্ময় সময় নিয়ে বলল, তুই ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই আমার জীবনে। ওরও স্তব্ধ বিমূঢ়, হকচকিয়ে গেল সে। পরপর নিজেকে হাওয়ায় ভাসমান অনুভব করল। অস্পষ্ট স্বরে চিৎকার করে উঠল। তন্ময় তাকে পাজা কোলে তুলে নিয়েছে। ওরুর ছটফট অগ্রাহ্য করে সামনে অগ্রসর হয়েছে তন্ময়। ওরু তখনও ভ্যাবাচাকা খেয়ে বসে। কানের কাছটায় কেউ ড্রাম বাজিয়ে তন্ময়ের বলা বাক্যটি বারংবার বাজিয়ে চলেছে। দুরু দুরু বুক কাঁপছে ওরুর। চোখের কোণ কখন ভিজে উঠেছে জানে না। কাঁচ ভাঙার শব্দে ঘোর কেটেছে অরুর। সে সামনে তাকালো। তার ছোট্ট চোখজোড়া বড় আকার ধারণ করেছে। কলির হাতে কফির মগ ছিল হয়তো, সেটা জমিনে পড়ে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। এমত অবস্থায় মুখোমুখি তিনজন। অরু লজ্জায় হতবম্ব হলেও তন্ময়ের কোনো হেলদোল দেখা গেল না। সিঁড়ি বেয়ে নেমে চলেছে। বাকরুদ্ধ অরু একইভাবে পড়ে রইল তন্ময়ের বাহুতে। সে এতটাই অবাক হয়েছে যে ছটফট করতেও ভুলে গিয়েছে। অরুর রুমে ঢুকে তন্ময় তাকে বিছানায় ছুঁড়ে ফেলেছে। নরম তুলতুলে বিছানায় পড়ে রইল অরু। ঘুরে তাকালো না, উঠে বসল না অবধি। শুনতে পেল দরজা লাগানোর শব্দ। তন্ময় চলে গেছে। চোখ জোড়া খিচিয়ে বন্ধ করে রেখেছে। বুকে হাত চেপে ধরেছে। সব কিছু একত্রে মগজে ঢুকছে, তবে তন্ময়ের বলা সেই বাক্যটি অরু কিছুতেই ভুলতে পারছে না। বারংবার হুঙ্কার তুলছে, কাঁপিয়ে তুলছে বুকের ভেতরটা। রাতে মোস্তফা সাহেব আর তন্ময়ের তর্ক লেগেছে। বন্ধ দরজার আড়াল হতে বাপ ছেলের তুমুল কথা কাটাকাটি শোনা যাচ্ছে।
তবে ঠিক কী নিয়ে দুজনের ঝগড়া কেউই বুঝতে পারছে না। ড্রয়িং রুমের লাইন ধরে বাড়ির এক একজন দাঁড়িয়ে আছে, সকলেই চিন্তিত। আনোয়ার সাহেব দুইবার ভাই ভাই বলে ডেকে এসেছেন, তাতে কাজ হলো না কোনো। অপরদিকে জবেদা বেগম কয়েকবার দরজায় করাঘাত করেছেন। স্বামী বা সন্তান কেউই কোনো প্রকার সাড়া শব্দ করল না। ওরু সিঁড়ির উপরে দাঁড়িয়ে, নিচে নামছে না ভয়ে, আছে ঘর থেকেই বেরোতে চাচ্ছিল না। চেঁচামেচির শব্দে বেরিয়েছে নেহাত, না হলে 2-3 দিন তার ঘরে আটকে থাকার প্ল্যানিং ছিল। এখনও ঠোঁটের গরম আভা যায়নি, ভার ভার লাগছে। চিলিক মেরে জ্বলছে ঠোঁটের মধ্যাংশ অংশ। এমত অবস্থায় সে একদমই তন্ময়ের সামনে পড়তে চায় না। ভাবতে না ভাবতেই হুট করে তন্ময়কে আসতে দেখা গেল। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে লোকটার, ব্যস্ত ভঙ্গিতে উপরে উঠে আসছে। ওরও তাড়াহুড়ো করেও তন্ময়ের চোখের আড়াল হতে পারল না। তন্ময়ের চোখের সামনে পড়ে গেল। লজ্জায় হতবম্ব হয়ে টান টানভাবে দাঁড়িয়ে রইল। তন্ময় যখন তার কাঁধ ঘেঁষে গিয়েছে, ওরুর শ্বাস আটকে গেল গলায়। চোখ বুজে থাকলো শক্ত করে। একই বাড়িতে থাকে তারা, সে কিভাবে অ্যাভয়েড করবে তন্ময়কে? এটা তো অসম্ভব। কিন্তু ওরু লজ্জায় চোখে চোখ রাখার সাহসটুকুও পাচ্ছে না। সামনাসামনি কিভাবে হবে? অতিষ্ঠ ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে অয়ন। মাথা ব্যথায় চোখ মেলে তাকাতে পারছে না। বিষদায়ক যন্ত্রণা উপলব্ধি করছে। কপালে আঙুল ঘষে চলেছে সমান তালে। একটা পেন কিলার খেয়ে নিলে পারফেক্ট হতো, তবে সেটা এখন সম্ভব নয়। পেন কিলার নিলে আরামদায়ক ঘুম চলে আসবে 2 চোখের পাতায়, আর অয়নের আজ ঘুমানোর কোনো রাস্তা নেই। সারা রাত জেগে কাটাতে হবে। আপাতত একটা গরম গরম কফি লাগবে। রান্নাঘরে পা বাড়ালো। ফ্রিজ থেকে একটা দুধের প্যাকেট বের করে নিয়েছে। নিঃশব্দে চুলায় দুধ বসিয়েছে। মগ চামচ গুছিয়ে সেখানে কিছুটা কফি, সামান্য চিনি নিয়ে মিক্সিং করে নিয়েছে। দুধ উতলে উঠতেই মগে ঢেলে নিল। নেড়েচেড়ে রেডিমেড শর্টকাট পদ্ধতিতে বানানো কফিতে চুমুক মেরে নিজের রুমের দিকে পা বাড়ালো। সামনাসামনি পড়ল লতা বেগমের। তিনি মাত্রই ঘুম ছেড়ে বেরিয়ে এসেছেন। টুকটাক শব্দ শুনে হয়তো হামি দিয়ে চোখের কোণে বিন্দু ঘুমন্ত জল নিয়ে বললেন, এখনও ঘুমাসনি? এত রাত করে কফি খাবি? ঘুমাবি কিভাবে? ঘুমাবো না মা, কাল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঘুমানোর সময় নেই। মাথা ব্যথা করছে নিশ্চয়ই, আয় মালিশ করে দিই একটু। না, তুমি গিয়ে শুয়ে পড়ো। অয়ন নিজের রুমে ঢুকে গেল। দরজার সিটকিনি লাগিয়ে চেয়ার টেনে টেবিলের সামনে বসল। সামনেই মোবাইল ফোন সেট করে রাখা, বলা যায় তার চক্ষুদ্বয়ের সামনেই মোবাইলের স্ক্রিন। স্ক্রিনে ভেসে আছে সাবিহার ঘুমন্ত মুখমণ্ডল। নিবিড়ভাবে আবেশে ঘুমিয়ে পড়েছে। কাঁথা বুক অবধি টেনে নিয়েছে। থুতুনি ঝুঁকে গলায় ঠেকেছে। আধারে তার মায়াবী মুখশ্রীর দেখা মেলা বেশ দায় হয়ে পড়েছে। অয়ন আর চোখে কয়েকবার দেখে অ্যাসাইনমেন্টে মনোযোগ দিল। কিছুটা এঁকে কিছুটা লিখে কফিতে চুমুক বসাচ্ছে। ব্যস্ত ভঙ্গিতে আবার এক নজর পুনরায় স্ক্রিনে দিয়েছে। তবে একবার স্ক্রিনের নজর রাখলে ফেরানো কষ্টদায়ক বটে। আনমনে মৃদু হেসে বলল, কথার খেলাপ কেন করছো সাবিহা? তুমি না বললে রাত জেগে আমায় উষ্ণতা দেবে? মৃদুস্বরে হাসল অয়ন। অধর বেঁকিয়ে চেয়ে রইল ক্ষীণ নজরে। খুব নেশাগ্রস্ত শোনালো তার কণ্ঠস্বর। কবে তোমাকে এভাবে নিজের পাশে দেখব? এই দিন আসছে না কেন বলো তো? আমার যে আর তর সইছে না। অনুভূতি ব্যক্ত করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পুনরায় অ্যাসাইনমেন্টে মনোযোগী হবার প্রচেষ্টায় মত্ত হয়েছে। ঘড়ির কাঁটা ঘুরে এসেছে 5:55-তে। তার অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে সবেই। হাত পা ভেঙে এসেছে। উঠে একটু এক্সারসাইজ করে নিল। উঠবোস করে ফোন হাতে নিল। দুষ্টু সুরে বলল, গুড মর্নিং অয়নের প্রেয়সী। অয়নের প্রেয়সীর জবাব নেই। হেসে অয়ন স্ক্রিনে চুমু দিয়ে কল কেটে দিল। এতক্ষণ যাবৎ ঘুমে বিভোর সাবিহা হঠাৎ করেই চোখ মেলে তাকালো। অসম্ভব লাল হয়ে গিয়েছে চোখ জোড়া।
চোখের সাদা অংশটুকু লাল শিরায় জমাট বেঁধে গিয়েছে। গাল দুটো ভীষণভাবে জ্বলছে। ঠোঁটের কোণ ঘেঁষে হাসির রেখা ফুটতে চাইছে। সে জেগেই ছিল সর্বক্ষণ। জেগেছিল বললে ভুল হবে, আধঘুমন্ত ছিল। অস্পষ্ট ঘুমের ঘোরে সে সবই শুনেছে, দেখেছে। লজ্জায় চোখ খোলেনি। এত সব উদ্ভট কাণ্ডকারখানা করে ছেলেটা যে সাবিহা মুখ তুলে তাকাতে অবধি দ্বিধাবোধ করছে। অশান্তভাবে ফের চোখ বুজল। কিছুটা সময় আছে এখনও, ঘুমিয়ে নেবে। না হলে সকালে চোখ খুলে তাকাতে পারবে না তন্দ্রা কাটিয়ে। তার ঘুমের আবার বেহাল অবস্থা। পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে থাকে, সারাদিন মন মেজাজ তেতো হয়ে রয়। আর সেটা সাবিহা মোটেও চায় না। শীতকালের সময়টাতে অরু জানালা বন্ধ রাখে না। এটা একটা তার বাজে স্বভাব বলা চলে। সুমিতা বেগম সন্ধ্যার পরপর জানালা বন্ধ করে দিয়ে যান। তবে অরু পরপরই আবার খুলে রাখে। মশার পরোয়া করে না। এমনিতেও এয়ার কন্ডিশনার ছাড়া পড়ে না তেমন, তাই জানালা সর্বক্ষণ খোলা রাখা যায়। খোলা জানালা দ্বারা সূর্যের কিরণের প্রবেশ ঘটেছে রুমে। ঠিক অরুর মুখশ্রীর উপর পড়েছে লম্বা সরু উজ্জ্বল কিরণের রেখা। চোখজোড়া কুঁচকে অরু ঘুরে গেল, তবুও রেহাই নেই এই সূর্যের কিরণ হতে। হাঁসফাঁস করে মিনমিনে স্বরে অভিযোগ করল। পিটপিট করে আঁখি দুটো খুলে তাকিয়ে রইল মাথার উপরের সিলিং ফ্যানের দিকে। মস্তিষ্ক ফাঁকা। সময় লাগলো মগজ ধোলাই করে সব কিছু ধীরে সুস্থে মনে করতে। গতরাতে সেসব মনে পড়তেই চোখ শক্ত করে বুজে ফেলল। বিছানা ছাড়ার কোনো লক্ষণ দেখা গেল না তার মধ্যে। ঘড়ির কাঁটা 7টায় ঘুরছে। তন্ময় এখনও বেরোয়নি। সে 8টায় ব্রেকফাস্ট করে 8টা 30-এর মধ্যে বেরোয়। তার মানে তন্ময়ের সামনে পড়তে না চাইলে 1.5 ঘন্টা নিজেকে এই রুমেই বন্দি করে রাখতে হবে। পরপর মগজে আসলো আজ তো শুক্রবার। শুক্রবার তো ছুটির দিন, তার মানে তন্ময় বাড়িতেই থাকবে। অরু চোখ মুখ কুঁচকে মুখে বালিশ গুজে আর্তনাদ করে উঠল। কিভাবে সামনাসামনি হবে? ঠিক এমন সময় দরজায় কড়াঘাতের শব্দ। দীপ্ত উচ্চস্বরে ডেকে চলেছে, আপু, এই আপু, বড়মা ডাকছে। অরু দাঁতে দাঁত চেপে মরার মতো পড়ে আছে, সারা শব্দ করছে না। তবুও দীপ্ত উচ্চস্বরে ডেকেই যাচ্ছে, তার থামার কোনো নামগন্ধ নেই। একসময় দীপ্তর ডাকাডাকি থেমে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলবে এর পূর্বেই তন্ময়ের ডাক, অরু। অরু হুড়মুড়িয়ে উঠে বসল। চোখ দুটো তার বড় বড় হয়ে গেল। শ্বাস ফেলতেও ভয় হচ্ছে। দ্বিতীয়বার তন্ময়ের কণ্ঠ ভেসে আসতেই নড়ে চড়ে উঠল। এত ডাকাডাকির কি আছে? না পেরে অরু জবাব দিল, নিচে আয়। আচ্ছা। দ্রুত পায়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকে গেল। তন্ময়ের কণ্ঠ কেমন নিত্যদিনের মতো শোনালো, যেন গতকাল এমন কাহিনী সে করেনি। অথচ এদিকে অরু নিত্যদিনের মতো শান্তশিষ্ট থাকতে পারছে না। ফ্রেশ হয়ে দরজা খুলে উঁকি মেরেছে প্রথম। রাস্তা ফাঁকা দেখে দৌড় লাগালো। এক দৌড়ে সিঁড়ির সামনে নামতে নিয়ে থমকে গেল। সিঁড়ির শেষ প্রান্তে তন্ময় দাঁড়িয়ে কথা বলছে ফোনে। দুরু দুরু বুক কাঁপছে অরুর। লজ্জার সংকোচ তাকে ঘিরে ধরেছে। ওড়নার কোনা মুঠো করে ধরে রেখেছে। নিজেকে স্বাভাবিক করার পর্যাপ্ত চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাথা নত করে সিঁড়ি বেয়ে নামতে নিয়ে উষ্টা খেল। পড়তে গিয়ে কোনো মতে নিজেকে সামলে নিল। লজ্জায় মাথা কাটা গেল তার। উষ্টা খাবার সময় কি আর ছিল না? আশপাশ কোথাও নজর দিল না। তন্ময়ের দিকে তো ভুলেও না। দ্রুত পায়ে ডাইনিংয়ের সামনে এসে চেয়ার টেনে বসে পড়ল। প্লেট উল্টিয়ে টেবিলে নজর রাখল। কি নেবে বা খাবে দ্বিধা জড়িত। তার পাশের চেয়ার টেনে তন্ময় এসে বসেছে। অরুর ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। এতটা প্রেশারাইজড ফিল সে কখনোই করেনি। আজ তন্ময়ের উপস্থিতি বড্ড জ্বালাচ্ছে তাকে। তিলে তিলে মনে এনে দিচ্ছে আজে বাজে চিন্তা ভাবনা। জবেদা বেগম তন্ময়ের প্লেটে খাবার দিতে নিয়ে বললেন, আজ কলি ফিরে যাবে, তোর কি সময় হবে ওকে নিয়ে যাবার?
না। সোজা সাপটা জবাব তার। জবেদা বেগম আর চোখে স্বামীর দিকে তাকালেন সাহায্যের জন্য। মোস্তফা সাহেব স্ত্রীর নজর দেখেও না দেখার ভান করে খাওয়ায় মনোযোগী হলেন। জবেদা বেগম আরেকবার চেষ্টা করলেন ছেলেকে রাজি করানোর জন্য। কেন? কোনো জরুরি কাজ আছে? একটা গেট টুগেদারে যেতে হবে। তোর মামা বলেছিল তোকে যেতে। সময় নেই। এসব উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলো তাদের। জবেদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মাথা নত করে খেতে থাকা কলি হঠাৎ করেই উঠে দাঁড়ালো শব্দ করে। খাবার ফেলে চলে যাবার জন্য পা বাড়ালো। জবেদা বেগম হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলেন, কী রে, উঠলি যে, খাবি না? খিদে নেই। কলি হুড়মুড়িয়ে চলে গেল। জবেদা বেগম প্লেটে খাবার নিয়ে পিছু ছুটেছেন। মোস্তফা সাহেব কিছু বলতে যেও বললেন না। কোনা চোখে ছেলেকে বিরক্ত নজরে দেখে নিলেন। সব ঝামেলার চূড়ান্তে রয়েছে তারই ছেলেটা। আকাশ উত্তেজিত কণ্ঠে শুধালো, তোর ব্যাচমেটদের গেট টুগেদার না? ওয়াও, গত বছর আমিও গিয়েছিলাম না তোর সাথে? মারাত্মক লেগেছে। এক একজন এত ডিফারেন্ট অ্যান্ড ফানি, একদম বোর ফিল হয়নি। ভীষণ এনজয় করেছি। এবার আসবি? না ভাই, আমার অলরেডি হয়ে আছে। ওকে। ওরও এতটাই অন্যমনস্ক ভঙ্গিতে খেয়ে যাচ্ছিল যে সে মোস্তফা সাহেবের ডাক শুনতে পায়নি। পুনরায় ডেকে উঠতেই ফিরে তাকালো। জি চাচ্চু। রেজাল্ট কবে বেরোবে জানা আছে কিছু? এই মাসের শেষের দিকে। কোন ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ? পাবলিক নাকি প্রাইভেট, নাকি যেটাতে আছো ওটাতেই? পাবলিক। আমি ডাবিতে চান্স পেতে চাই চাচ্চু। দূরে হয়ে যায় তো। অ্যাডমিশন টেস্ট দিতে কত পয়েন্ট চেয়েছে? এসএসসি আর এইচএসসি মিলিয়ে 8। এসএসসিতে তো A+ ছিল, তাই না? জি। এইচএসসিতে কেমন করবে? মোটামুটি। ভর্তি হবার জন্য পড়াশোনা শুরু করে দাও। ও হ্যাঁ, এবার বিজ্ঞান বিভাগে কতটা আসন রয়েছে জানো? শুনেছিলাম 1795। মন দিয়ে পড়তে থাকো তাহলে। জি। ব্রেকফাস্ট শেষ করে অরু সোফায় বসেছে। তার নাক পিটপিট করছে। দুই একবার হাঁচি দিয়ে টিস্যু নাকে গুজে রেখেছে। সামনে দিয়ে দীপ্ত নেচে কুদে বেড়াচ্ছে। এই আসছে আবার যাচ্ছে। অরু দীপ্তর উপরে কয়েকবার হাঁচি কাশি ঝাড়তেই সে দৌড়ে পালালো নাক মুখ কুঁচকে। মোস্তফা সাহেবের সঙ্গে কথা শেষ করে তন্ময় অরুর সামনে এসে দাঁড়িয়েছে। অরু ঘুরে ফিরে আর চোখে তাকে দেখে নজর সরিয়ে নিচ্ছে। বাঁ হাতের টিস্যুখানা পিঠের পেছনে লুকিয়ে রেখেছে। হাঁচি দিতে ইচ্ছে করছে, তবে নিজেকে দমন করে রেখেছে এই লজ্জাজনক কাজ করা হতে। তন্ময় খুব সাবলীল স্বরে জিজ্ঞাসা করল, গেট টুগেদারে যাবি? নাক পিটপিট হাঁচি কাশি সব ভুলে বসল অরু। ফ্যাল করে তাকালো। অবিশ্বাস্য সুরে বলল, কি? গেলে সন্ধ্যার আগে তৈরি হয়ে থাকিস। তন্ময় টেবিল হতে মানিব্যাগ, সেলফোন এবং হাতঘড়ি নিয়ে বেরিয়ে পড়ল। দূরে সিঁড়িতে দাঁড়ানো দীপ্ত দৌড়ে তার পেছনে ছুটেছে। হয়তো কিছু কিনে দিতে বলবে। অরু ধ্যান মেরে তন্ময়ের যাবার পেছনে তাকিয়ে আছে। সে আসলেই কিছু বুঝতে পারছে না। তন্ময়ের সঙ্গে গেট টুগেদারে সে কেন যাবে? মানে তাকে হঠাৎ করে কেন নিতে চাচ্ছে? কই, আগে তো কখনো যেতে বলেনি। বিকেল থেকে অরু বাড়ি জুড়ে বিচরণ করছে। চিন্তায় সে আধা পাগল প্রায়। কি করবে, যাবে নাকি না? তন্ময় তাকে জোর দিয়ে কিছু বলেনি, সাধারণভাবে বলেছে। তার মানে না গেলেও চলবে। যেতেই হবে এমন কোনো বিষয় নয়, কিন্তু মনে মনে অরু যেতে চাচ্ছে। আবার একটু দ্বিধাবোধেও জড়িয়ে রয়েছে। তন্ময় বলেছে সন্ধ্যার আগে তৈরি হয়ে থাকতে। ঘড়ির কাঁটা 5টায় ঘুরছে। আর কত? এখন তৈরি হতে না গেলে তন্ময় তাকে ফেলে চলে যাবে। অবশেষে রুমের দরজা লাগিয়ে অরু আলমারি খুলে বসেছে। কি পরবে ভাবতে ভাবতে সোনালি রঙের একটা 3 পিস বের করে বিছানায় রাখল। এটাই পরবে।
ফ্রেশ হয়ে এসে কামিজ পরে নিল। ধীরে সুস্থে তৈরি হয়ে গেল। নিজেকে পরিপাটি করে আয়নায় দেখল। কপালে ছোট পাথরের টিপ দিতে গিয়েও দিল না। বিছানায় বসে উঁচু জুতো জোড়া পরতে লাগল। মিনিট 5 আগে পাশের রুমের দরজা খোলার শব্দ পেয়েছিল। তন্ময় নিশ্চয়ই রেডি হচ্ছে। ওরও জুতো পরে বসে রইল। তন্ময় ডাকলে তবেই বেরোবে, না হলে নয়। আচ্ছা, তাকে বেরোতে না দেখে যদি তন্ময় চলে যায়? হাজার উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথায় নিয়ে বসে থাকল। 6:45 দরজায় কড়াঘাতের শব্দ। অরুর ঠোঁটে হাসি ফুটে উঠল। নিজেকে আরেকবার দেখে নিয়ে দরজা খুলতে এগোলো। তার দুরু দুরু বুক কাঁপা কি বন্ধ হবে না? তন্ময় ইন করা কালো শার্ট পরেছে, কালো প্যান্টের সঙ্গে। হাতে বড় কালো রঙের একটা ঘড়ি পরেছে। আপাতত মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। চিরচেনা সেই সুবাস ভেসে আসছে নাকে। তন্ময়ের এই পারফিউমের ঘ্রাণ অরুর খুব পছন্দের। আর চোখে তন্ময়ের গম্ভীর মুখে দৃষ্টিপাত দিল। তার চোখ জোড়া অন্যমনস্ক ভঙ্গিতে তন্ময়ের পাতলা ঠোঁটে চলে গেল। গরম মুখ নিয়ে মুহূর্তেই অন্য পাশে ফিরল। ধুকপুক শুরু হয়েছে ভেতরে। নিস্তব্ধ গাড়ির মধ্যে তন্ময়ের পাশে বসে থাকাটাও দায় হয়ে দাঁড়িয়েছে। ওরও শুনেছে তারা ধানমন্ডি 33-এ যাচ্ছে। মোবারক রেস্টুরেন্টের ছাদ বুক করা, সেখানেই গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। সে ভীষণ নার্ভাস। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার নাকের ডগায়ও বিন্দু ঘামের দেখা মিলছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। তন্ময় অরুর পাশের কাছ নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে দমকা হাওয়া ছুঁয়ে দিল অরুকে। পর্যাপ্ত শ্বাস প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। আর চোখে তন্ময়ের দিকে তাকালো। মিনমিনে সুরে বলল, অনেক মানুষ থাকবে সেখানে? আমার যাওয়াটা স্বাভাবিক দেখাবে কি? গেলেই বুঝবি। এটা কোনো সুন্দর উত্তর হতে পারে? একদম নয়। ফালতু ছোটলোকি উত্তর। এত বড় বন্ধুবান্ধবদের গেট টুগেদারে তাকে কেন নিচ্ছে? অরুকে বিষয়টা এতটাই ভাবাচ্ছে যে তন্ময়ের করা গতকালের কীর্তিকলাপের বিষয় ভুলে বসল। রেস্টুরেন্টের পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সেখানে গাড়ি পার্ক করে বেরিয়ে এসেছে তন্ময়। পরপর অরুও বেরোলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে তন্ময়ের পিছু পিছু হাঁটছে। চারপাশে নজর বোলাচ্ছে। খুব সুন্দর পরিপাটি পরিবেশ চারিপাশে। অরু মার্জির সঙ্গে কম বেশি অনেক রেস্টুরেন্টেই গিয়েছে, তবে এটায় কখনোই আসা হয়নি। কিন্তু পরের বার মার্জিকে নিয়ে ঠিক আসবে। এই রেস্টুরেন্টের খোলামেলা পরিবেশ তার ভীষণ পছন্দ হয়েছে। সদর দরজার সামনেই দারোয়ান। তন্ময়ের সেলফোন বেজে চলেছে সমানে। এতক্ষণ যাবৎ একটা কলও রিসিভ করেনি, এবার রিসিভ করল। হুহা করে রেখে দিল। ঘুরে তাকালো। ওরও এখনও তার থেকে 5 হাত দূরে। ধীরে সুস্থে হাঁটছে নাকি দ্রুত বুঝতে পারল না। তবে অরুর মতে সে দ্রুত হাঁটছে। হাঁটছে বললে ভুল হবে, দৌড়াচ্ছে এক প্রকার। তাও তন্ময়ের পাশাপাশি থাকতে পারছে না। তন্ময়ের কাছাকাছি আসতেই তার কাঁধ পেঁচিয়ে ধরল তন্ময়। অরু কিছুটা কেঁপে উঠে অবাক দৃষ্টিতে তাকালো। তন্ময় তাকে নিয়ে সামনে অগ্রসর হতে নিয়ে বলল, ওরা ফান লাভিং পারসন, আবোল তাবোল বকে। সেগুলো কানে নেওয়ার প্রয়োজন নেই। খারাপ লাগলে আমাকে জানাবি, বোঝা গেল? অরু মাথা দোলালো। ছটফট করে রয়ে গেল তন্ময়ের বাহুতে। এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। উপলব্ধি করছে মানুষের চাহনি। ভীষণ লজ্জাও লাগছে বটে। এভাবে ধরে হাঁটার কি আছে? মানুষজন নিশ্চয়ই ভাববে তারা প্রেমিক প্রেমিকা। আসলেই কি? তন্ময় তো স্বীকারোক্তি দিয়েছে তার জীবনের একমাত্র নারী শুধু অরু। তার মানে দাঁড়ায় তন্ময় তো তার প্রেমিক। ভাবতেই অরুর মন আকাশে উঠতে লাগলো ডানা মেলে। সে কখনো কল্পনা করেছে কি তার এই সুন্দর ভাই তার প্রেমিক হয়ে যাবে? অরু মিটিমিটি হেসে তাকালো। দেখল তন্ময় তার দিকেই তাকিয়ে আছে। অরুর হাসি গায়েব হয়ে গেল তৎক্ষণাৎ। তন্ময় আগ্রহী স্বরে জিজ্ঞাসা করল, কি ভাবছিস?
কই, কিছু না তো। মিটিমিটি হাসছিলি কেন? কোথায় হাসছিলাম? আমি দেখলাম যে। আমি কি হাসতে পারবো না? না, হাসতে পারবি না। যেখানে সেখানে হাসার প্রয়োজন নেই তো। ওরও মুখ গোমড়া করে রাখল, তবে মনে মনে সে মিটিমিটি হেসেই চলেছে। আজ সে খুব সুন্দর অনুভব করছে, ভীষণ ভালো লাগছে তার। সাথে একটা বাজে রকমের ইচ্ছে জেগেছে মনে, তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরতে চাওয়ার ইচ্ছে।